আপনারা এটি নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো সরকারের প্রথম ১০০ দিন প্রসঙ্গে। নির্বাচনের বৈতরণী পেরিয়ে দেশ পেয়েছে নতুন একটি সরকার। রাজনৈতিক অনিশ্চয়তার বড় মেঘ কাটলেও সামনে এখন বাস্তবতার কঠিন সমীকরণ। মাত্র ৩ মাসের মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে হবে, যেখানে থাকতে হবে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার অঙ্গীকার, সরকারি বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, ব্যাংক খাত সংস্কার, বিদ্যুৎ জ্বালানি চুক্তি পুনর্মূল্যায়ন, সব মিলিয়ে সীমিত সম্পদে কতটা সম্ভব প্রতিশ্রুতি বাস্তবায়ন। জনগণের প্রত্যাশা এখন তুঙ্গে, বিনিয়োগকারীরা তাকিয়ে আছে নীতিগত বার্তার দিকে। নতুন সরকারের প্রথম ১০০ দিন হবে কি আস্থার ভিত্তি, নাকি বাড়বে চাপের পাহাড়? সেই প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক ও টিআইবি সদস্য। আপনাকে স্বাগত আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? জি, আচ্ছা, রাষ্ট্র ক্ষমতায় নতুন সরকার, আমরা যদি বলি প্রথম ১০০ দিন রাষ্ট্র পরিচালনায় কোন দিকে মনোনিবেশ করবে তারা? জি, দেখেন, যে সরকার আগামী দিনে শপথ নিতে যাচ্ছে, জি, এই সরকারটা আসলে আসছে কিন্তু আপনার একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে, এবং গণ অভ্যুত্থান পার করে অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকার একটা ভালো একটা নির্বাচনের জাতীয় নির্বাচন দেওয়ার মাধ্যম দিয়ে সরকার কালকে শপথ নিতে যাচ্ছে। এখন আপনার অর্থনৈতিক যে ভঙ্গুরতা ছিল, সেই অর্থনৈতিক ভঙ্গুরতা কিন্তু এখনো পর্যন্ত আছে। এটা যে মানে চলে গেছে এটা আমি বলবো না, কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আপনার ২-৩টা সূচকে খুবই ভালো করেছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ভালো করেছে, রপ্তানি আয় প্রথম দিকে ভালো করেছে, রেমিটেন্স প্রবৃদ্ধিতে ভালো করেছে। বাট এখন যে রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকার তো একটা ইশতেহার দিয়েছে, ইশতেহার প্রকাশ করেছে নির্বাচন হওয়ার আগে, তাই না? তাদের ওই ইশতেহার অনুযায়ী সামনের দিনে এগিয়ে যেতে হবে। এখন ইশতেহার অনুযায়ী সামনের দিনে যদি আমাকে এগিয়ে যেতে হয়, এখন কোনটা ঘাটতি, অর্থনীতিতে কোনটা নাই, সেটা প্রথমে আমাকে বিবেচনা এনে আমাকে কাজ শুরু করতে হবে। অর্থনীতিতে যেটা এখন অনুপস্থিত সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আপনার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২৫-এর জুন মাসে শেষ হয়ে গেছে। এখন নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা ৫ বছরের জন্য যে অর্থনৈতিক পরিকল্পনা যে আমি তৈরি করব, এটার জিডিপি কত হবে, এটার পভার্টি রেট আমি কর্মসংস্থান কত আনবো, তাহলে সব কিছু নিয়েই তো অর্থনৈতিক পরিকল্পনাতেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করতে হবে। তাহলে এটা একটা চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকারের, এটা করতে হবে। এর সাথে সাথে যেটা করতে হবে, সামনে ঠিক সরকারের শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু ২-৩ মাস পরেই কিন্তু একটা জাতীয় বাজেট প্রকাশ করতে হবে সরকারকে, তাই না? তাহলে এই যে জাতীয় বাজেটটা কোন, মানে আমি বলবো যে মানে জনকল্যাণমুখী তো একটা বাজেট হতে হবে, জনবান্ধব বাজেট হতে হবে। কারণ এই সরকারের প্রতি চেয়েছিল সমস্ত দেশবাসী, চেয়ে আছে, প্রত্যাশাও আছে, প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা আছে, প্রত্যাশা কিন্তু শেষ হয়ে যায় নাই। তাহলে মানুষের যে জীবনমান নিশ্চিত করার জন্য, দারিদ্র দূরীকরণ করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কি কি কর্ম পরিকল্পনা নিতে হবে, সেটা তো পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকবে, এবং ওইটার আলোকেই আমাকে জাতীয় বাজেটে হাত দিতে হবে। তাহলে এই বাজেটটা কিন্তু আবার কি ব্যালেন্স বাজেট হবে কিনা, সুষম বাজেট হবে কি না, বাজেট ঘাটতি বাড়বে কিনা, সেটাও একটা বড় দিক। তার কারণ কি জানেন, যে ১০০ দিনের যে পরিকল্পনা সরকারকে নিতে হবে, সেটা প্রথমে আমি বলেছি পঞ্চবার্ষিক পরিকল্পনা, এরপরে জাতীয় বাজেট, এরপরে আপনাকে হাত দিতে হবে যে ঋণ পুনর্গঠন। কারণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। কারণ বিগত ৫ বছরে ৪২% বৈদেশিক ঋণ বেড়ে গেছে। তাহলে এই ঋণ পুনর্গঠন যদি আমি না করতে পারি, আমার রাজস্ব আয় কম, আমার কর জিডিপি অনুপাত ৭% নিচে অবস্থান করছে এখন। তাহলে এই কম আয় দিয়ে দেশের আমি কিভাবে এত ব্যয় মেটাবো? এবং নির্বাচনী ইশতেহারে যেগুলো উল্লেখ করা আছে যে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, প্রবাসী কার্ড চালু করব, কৃষক কার্ড চালু করব, খুবই ভালো উদ্যোগ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানুষের জীবনমান ভালো রাখার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, রাজনৈতিক দল দিয়েছে। এখন সেই রাজনৈতিক দলই সরকার গঠন করতে যাচ্ছে। তাহলে এই নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে আমি যে বাজেট তৈরি করব, আমার যে রাজস্ব আয় দরকার, সেই পরিকল্পনাটা কিন্তু আমাকে প্রথমে করতে হবে, যে আমি কিভাবে
কর জিডিপি রেশিও বাড়াবো, কর জিডিপি অনুপাত বাড়াবো, আমি রাজস্ব আয় বাড়াবো দেশের। কারণ আপনি যদি রাজস্ব আয় বাড়াতে না পারেন, যদি ব্যর্থ হন, যত পরিকল্পনা গ্রহণ করেছেন এবং রাজনৈতিক যত প্রতিশ্রুতি দিয়েছেন ইস্তেহারে, সব প্রতিশ্রুতি আপনার বিফলে যাবে। যদি আপনার দেশ স্বয়ংসম্পূর্ণ হতে হলে আপনাকে প্রথমে রাজস্ব আয় বাড়াতে হবে, কর জিডিপি অনুপাত বাড়াতে হবে, এইটার পরিকল্পনা করতে হবে এবং এটা 100 দিনের ভিতরেই করতে হবে। এবং ঋণ পুনর্গঠন আপনি কিভাবে করবেন? আপনি যে সমস্ত দেশের সাথে ঋণ চুক্তি রয়েছে ওই সমস্ত দেশের কি আপনি ঋণ পুনর্গঠন বলতে হচ্ছে যে আপনার এখন বাংলাদেশের ঋণ ঝুঁকিতে আছে মধ্যম পর্যায়ে। কিছুদিন আগে এটা মানে প্রথম পর্যায়ে ছিল, এখন প্রাথমিক পর্যায়ে ছিল, এখন মধ্যম পর্যায়ে চলে আসছে। তাহলে ঋণ ঝুঁকি কিন্তু বাড়ছে দিনে দিনে। কারণ ঋণ যে হারে বাংলাদেশে বেড়ে চলেছে সেই হারে তো আপনার কর জিডিপি অনুপাত বাড়ছে না, সেই হারেও রপ্তানি আয় বাড়ছে না, সেই হারেও আপনার বলতে গেলে রেমিটেন্স বাড়বে না। সুতরাং 100 দিনের যে আসলে দেখার বিষয়, হ্যাঁ, সুতরাং 100 দিনের যে পরিকল্পনা সরকারকে নিতে হবে যে আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি কি কি পরিকল্পনা আমাকে হাতে নিলে আমার পরবর্তী পদক্ষেপগুলো আমার সহজ হবে। ঋণের কথা বলছিলেন, এই ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার যে প্রতিশ্রুতি, ঘাটতি কমিয়ে উন্নয়ন ব্যয় কিভাবে বজায় রাখবে তারা, আমরা জানবো এই প্রশ্নের উত্তর। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিকে সাথে নিয়ে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসছি একটা বিরতির পর। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমাদের অতিথিকে সাথে নিয়ে আবার আমরা ফিরে এসেছি। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, ঋণ নির্ভর অর্থনীতির কথা আপনি বলছিলেন, যেটা চলছে ঋণের উপর বেস করে, এখান থেকে বের হওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটা আসলে কিভাবে সম্ভব? ঘাটতি কমিয়ে উন্নয়ন ব্যয় কিভাবে তারা বজায় রাখবে? হ্যাঁ, এটা ভালোভাবেই এটা সম্ভব। তার কারণ হচ্ছে যে দেখেন, যে ঋণগুলো আমরা নেব, ঋণ নিয়ে যে আমি উন্নয়ন প্রকল্পে যে আমি বিনিয়োগ করব, সেই উন্নয়ন প্রকল্প থেকে যেন আমার বৈদেশিক মুদ্রা আয় হয়, মানে রিটার্ন যেন ভালো আসে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি যে ঋণগুলো নিব সেই ঋণগুলো বহুজাতিক প্রতিষ্ঠান থেকে হতে হবে। কারণ দ্বিপক্ষীয় যে ঋণ আপনার বিগত 10-15 বছরে কিন্তু আপনার দ্বিপক্ষীয় ঋণ বেশি নেওয়া হয়েছে। কারণ হচ্ছে দ্বিপক্ষীয় ঋণে আপনার দুর্নীতি বেশি হয়, অপচয় বেশি হয়, এটার কোনো জবাবদিহিতা থাকে না। আমাদের একটা ব্যর্থতা ছিল, আমরা দ্বিপক্ষীয় ঋণে আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আপনার হচ্ছে যে আপনার 1/3 মানে 32%, 30%, 32% ঋণ নেওয়া হয়েছে আপনার দ্বিপক্ষীয় ঋণ, যে কারণে প্রকল্প ব্যয়গুলো ব্যয়বহুল হয়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে এবং সেই প্রকল্প থেকে রিটার্ন আসছে না। আরেকটা বিষয় হলো যে ঋণ নিয়ে আমি যে প্রকল্পগুলো আমি হাতে নিব সেই প্রকল্পগুলো হতে হবে জনবান্ধব প্রকল্প। সেই প্রকল্পগুলো কিন্তু রাজনীতি বান্ধব প্রকল্প হলে হবে না, দলীয় বান্ধব প্রকল্প আপনি হাতে নিলে হবে না। কারণ অনেক প্রকল্প কিন্তু হাতে নেওয়া হয় যে স্থানীয় এমপিদের, মেম্বার অফ পার্লামেন্টের অনুরোধে যে একটা ব্রিজ করে দিই, কিন্তু ব্রিজ করার পরে দেখা যাচ্ছে দুই সাইডে কোনো রাস্তা নাই, তাই না? তাহলে এই ধরনের প্রকল্প যেন আমরা হাতে না নিই। প্রকল্প উন্নয়ন, আপনার উন্নয়ন বাজেটে যে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে বাজেটের মাধ্যম দিয়ে, সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব এবং প্রকল্পগুলো থেকে রিটার্ন আসে, করার পরে যেন আবার কোনো ঘাটতি থেকে না যায়, এবং করার পর যেন রিটার্ন আসে, এবং এই প্রকল্পগুলো যেন আসলে অর্থনৈতিক আপনার কর্মকাণ্ডের সাথে যেন জড়িত থাকে বেশি। এটা তুমি ঠিক বলেছেন। আচ্ছা, আমরা বেতন বৃদ্ধির আশ্বাস পেয়েছি বা শুনেছি, বেতন কমিশন বাস্তবায়নে যদি অতিরিক্ত 1 লাখ কোটি টাকা লাগে তাহলে সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ আসবে কোথা থেকে? দেখেন, এখন তো আমরা যেটা দেখলাম অন্তর্বর্তী সরকারের সময় পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে এবং এটার সাথে সাথে আপনার যে আমরা ঋণ করেছি, ঋণের যে সুদ বাবদ যে ব্যয় অনেক বেড়ে গেছে। তাহলে পরিচালন ব্যয় এত বেড়ে গেছে, এর মাঝে আবার যদি আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি আবার বেতন বৃদ্ধি পাই 1,06,000 কোটি টাকা আবার বৃদ্ধি পাবে, আমার তো রাজস্ব আয় নাই। আমি তো প্রথমে আপনাকে বলেছি যে রাজনৈতিক সরকারের প্রথমে পদক্ষেপ নিতে হবে রাজস্ব আয়, না হলে উনি রাজনৈতিক সরকার কিন্তু যে ইস্তেহারগুলো ঘোষণা করেছে কোনো ইস্তেহারই কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। কারণ ঋণ নিয়ে এখন ঋণ পরিশোধ করতে হচ্ছে, যে ঋণ নিচ্ছে তার 70%, 60% আমার ঋণ পরিশোধে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আপনার যে বেতন কমিশন হলো, সেই বেতন কমিশন যদি রাজনৈতিক সরকার যদি রাজস্ব আয় বাড়াতে পারে, যদি দেশের আয় বাড়াতে পারে, তাহলে আপনার কমিশন সেটা সম্ভব, না হলে এই মুহূর্তে সম্ভব না। তার কারণ হচ্ছে কি দেখেন,
যে বাংলাদেশে আপনার 53 লাখ হচ্ছে যে আপনার বিধবা রয়েছে, আপনার 46 লাখ প্রতিবন্ধী রয়েছে, তাহলে তাদেরকে তো আমার সামাজিক সুরক্ষার ভিতরে আনতে হচ্ছে, তাই না? একদমই তাই। এবং সরকারের প্রতিশ্রুতি আছে যে অনেক ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, কৃষক কার্ড দিবে। সরকারের মানে কিছু বার্ডেন সরকার নিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে ওই সমস্ত প্রতিশ্রুতি থেমে যাবে যদি আমি এখন 1 লাখ কোটি টাকা যদি আমি আমি যদি পরিচালন ব্যয় বলেন বা আমি যদি সামাজিক সুরক্ষা খাতে ব্যয় থেকে যদি আমি কেটে দিয়ে তাদেরকে বেতন ভাতা দিই, তাহলে তো আমার যে অর্থনৈতিক কল্যাণ সেটা কিন্তু আসলে নিশ্চিত হবে না। তাহলে এই যে আমরা এত সব প্রতিশ্রুতির কথা বলছি, পরিবার কার্ড, কৃষক কার্ড, এসব প্রতিশ্রুতি কি আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই দেওয়া হয়েছিল? একদম। আমি মনে করব যে আমার আর্থিক সক্ষমতাটা কিভাবে তৈরি হবে, কিভাবে তৈরি করব, কারণ দেশে বিনিয়োগ নাই, দেশে আপনার কর জিডিপি অনুপাত কম, দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ নাই, দেশের বৈদেশিক বিনিয়োগ নাই, আচ্ছা দেশের রাজস্ব আয় নাই। তাহলে আমার এই মুহূর্তে আমি যে ইশতেহার ঘোষণা করলাম, সেই ইশতেহার ঘোষণা আমি বলেছি যে আমি স্বাস্থ্য খাতে জিডিপির 5% ব্যয় করব, আমি শিক্ষা খাতে জিডিপির 5% ব্যয় করব, এরকম এই ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, কিন্তু আমার সক্ষমতা কোথায়? তাই সক্ষমতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আমি পাহাড় সমান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে আমি বুঝালাম, জনগণ আমাকে আনলো, এবং জনগণ প্রত্যাশা করে আসে সরকারের উপরে। এটা জনগণের, আমি দোষ বলছি না, জনগণের প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু আমার প্রত্যাশা পূরণের আমার ওয়ে আউটটা কি, আমার সমাধান কি? এই সমাধান তো আমরা এখনো খুঁজে পাচ্ছি না। আমার টাকা লাগবে তো। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। ব্যাংক খাত নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি আসলে লিকুইডেশন, মার্জার নাকি বেইল আউট, সরকারের রোডম্যাপটা কি হবে? বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত হওয়ার মানে সব থেকে ক্ষতবিক্ষত হয়েছে ব্যাংকিং খাত। যে ব্যাংকিং খাত এখন 24টা ব্যাংক কিন্তু এখন আপনার আমি বলবো যে মূলধন সংকটে পড়ে গেছে। দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের ব্যাংকগুলো মূলধন সংকটে পড়ে গেছে। এটা দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে বেশি মূলধন সংকটে বাংলাদেশের ব্যাংকগুলা। দ্বিতীয় নম্বর কথা হলো যে ব্যাংকগুলা যেটা আমরা মার্জার সিদ্ধান্ত নিয়েছি এবং 5টা ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত করে আমরা সম্মিলিত ইসলামী ব্যাংক করলাম, এটা একটা রাষ্ট্রত্ব ব্যাংক করলাম। আমার প্রশ্ন হলো যে রাষ্ট্রত্ব অন্য ব্যাংকগুলো তো আপনার মূলধন সংকটে আছে, রাষ্ট্রত্ব আপনার যে বিশেষায়িত যে ব্যাংকগুলো রয়েছে, রাষ্ট্রত্ব যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, আপনার সোনালী ব্যাংক বাদে তো সব ব্যাংকগুলো তো এখন মূলধন সংকটে রয়েছে। তাহলে রাষ্ট্র ব্যাংক খাত পরিচালনা করার জন্য তো সফল হয় নাই। তাহলে এখন নতুন করে আমি আবার সম্মিলিত ইসলামী ব্যাংক করলাম, 5টা ব্যাংক আমি একীভূতকরণ করলাম, হ্যাঁ ঠিক আছে, ব্যাংকের স্বাস্থ্য খারাপ, কিন্তু এটা সফলতা কি আসলে নিশ্চিত করা যাবে কিনা? দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন যে 1996 সালে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে আপনার ব্যাংকিং সমস্যার কমিশন করা হয়েছিল। তা ওয়াহিদুদ্দিন মাহমুদ যে পরিকল্পনার কথা বলেছিল, যে সুপারিশগুলো করেছিল, সেই সুপারিশের 1/3 কিন্তু কোনো সরকার পূরণ করে নাই। উনি বলেছিল যে ব্যাংকিং খাত পরিচালনা করার জন্য আমি যদি 1-2টা প্রফেশন বলি, সেটা যোগ্য নেতৃত্ব দরকার, সেটা বোর্ডে হোক এবং সেটা ম্যানেজমেন্টে হোক। বাংলাদেশের ব্যাংকিং খাতের বোর্ডগুলোতে কি হয়েছে যে আপনার রাজনীতিকীকরণ করা হয়েছে। যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকারের দলীয় লোকজনগুলোর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বোর্ডে বসায়, যে আপনাদেরকে তো আমরা অন্য জায়গায় বসাতে পারছি না, আপনারা বোর্ডে বসেন, ঠিক আছে? তো সুতরাং আপনার এবং 2009 সালের 12 এপ্রিলে অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন ছিল যে ব্যাংকিং খাতের বোর্ডে বসার জন্য যে যোগ্য লোকগুলো দরকার সেটা প্রজ্ঞাপন ছিল। সেই প্রজ্ঞাপনটা কিন্তু ইগনোর করে আপনার বারবার রাজনীতিকরণ করা হয়েছে। সুতরাং আমি সামনে রাজনৈতিক সরকারের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, তারা কিন্তু রাজনৈতিক স্তরে বলেছে যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং যে বিভাগটা রয়েছে এটা অবলুপ্তি করবে, এটা কিন্তু তারা স্তরে বলেছে। এটা যদি রাজনৈতিক সরকার পারে এটা বাহবা, আর যদি না পারে তাহলে ব্যাংকিং খাতের আপনার সুশাসন নিশ্চিত হওয়ার কোনো আমি পথ দেখছি না। আরেকটা বলে ছিল অন্তর্বর্তী সরকারের সময়, যেখানে আপনার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ হয় নাই, যেখানে ব্যাংক কোম্পানি আইন সংস্কার করা হয় নাই, যেখানে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয় নাই, সুতরাং রাজনৈতিক সরকারের সময় এটা হবে কিনা এটা আমাদের সন্দেহ রয়েছে। তারপরে আমাদের সবার প্রত্যাশার জায়গাটা অবশ্যই থেকে যাবে। গ্যাস সংকটের কথা আমরা প্রায়শই সংবাদে পড়ে থাকি। গ্যাস সংকট নিরসনে সরকার কি এলএনজি নির্ভরতা বাড়াবে নাকি দেশীয় অনুসন্ধানে বড় বিনিয়োগ আসছে, একটু আমরা ছোট করে জানতে চাইবো। আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে চলে এসেছে। বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ করতে হবে এবং এটার জন্য সরকারের অনেক ধরনের কর্ম পরিকল্পনা করতে হবে। এর ভিতরে জ্বালানি খাত, জ্বালানি সংকট থেকে বের করে আনতে হবে। বাংলাদেশে যে
গ্যাসকূপগুলো রয়েছে সম্ভাব্য, আপনার বঙ্গোপসাগরে বলেন, আপনি স্থলপথে বলেন, এই সম্ভাব্য গ্যাসকূপগুলো খনন করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আমাদেরকে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। আমরা এলএনজি আমরা আমদানি করতে করতে কত বছর ধরে আমদানি করব? কারণ বাংলাদেশে তো গ্যাস আছেই। সুতরাং যে দেশ গ্যাসের উপরে ভাসছে, যে দেশ গ্যাসের উপরে ভাসছে, সে দেশে তো আপনার এলএনজি আমদানির যে আপনাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা থেকে বের হয়ে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। না হলে বিনিয়োগ কিন্তু আপনার বিনিয়োগ আসবে না, দেশি বিনিয়োগ হোক আর বিদেশি বিনিয়োগ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আয়োজনে এসে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন। জি ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সরকারের প্রথম 100 দিন এবং এই যে আমাদের দেশের যে একটা পরিস্থিতি চলছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিলে আসলে ভালো হয়, আমাদের অতিথির সাথে কথা বলে আমরা তার পরামর্শ নিচ্ছিলাম। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।